আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বিকেলে ছাদ জুড়ে কাজিন মহলের আড্ডায় যে তোড়জোড় শুরু হলো তা বেশ স্মৃতিময়। এর মাঝে বড়দের কোনো আনাগোনা নেই। তাদের দল ভারী বলতে উজ্জ্বল, ফায়েজ, নীল, শাওন, সজীব, সাকিব, সিজান, রাফিরাও ছাদে নেই। মেয়েদের আসরে রিক, শান্ত, বীর, নীর কি সুন্দর জায়গা করে নিল। বেশ আনন্দ আড্ডায় মেতে উঠলো মেয়েরা। আড্ডার মাঝে মন কিছু চিরকুট নিয়ে এসে বলল, চল খেলি, এখানে গান আর নাচ লেখা আছে, যে যা তুলবে তাই করতে হবে। মুখ গুমরো করে শিমুল বলল, এটা দুটো। মন বলল, না আপু, আরো আছে, সেটা নিজ পছন্দ, সেখানে যে যার খুশি তাই করতে পারবে। স্মৃতি হেসে বলল, তাহলে চিরকুট আগে আমি তুলবো। স্মৃতির চিরকুটে গান লেখা ছিল। হেসে গিটার হাতে নিয়ে সুর তুলল স্মৃতি। স্মৃতি তাকে অল্প করে কাছে ডাকছে আর আগলে রাখছে, গানটি গাইলো। গিটারের শেষ সুরে টান দিয়ে থামতে চারিদিকে তালি শব্দ ভেসে আসলো। আবার নতুন চিরকুট তোলার পালা। তার চিরকুটেও গান। সে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, গানটি গাইলো। গান শেষ হলে আবারও তালির শব্দ হলো। রিক তো রীতিমতো শীর্ষ বাজিয়ে দিল। চিরকুট সবাই তুলছে। পরপর কয়েকটা গান হওয়ার পর মাটির চিরকুটে নাচ উঠলো। মাটি ভালোই নাচে। এবার ক্লাস 9-এ পড়ে। মুনার রিকের সমবয়সী। একটা সুন্দর হিন্দি গানের সাথে নাচ করলো মাটি। বেশ দারুণ হয়েছিল নাচটা। সকলে প্রশংসাও করলো। মুনের চিরকুট পছন্দ ছিল, তাই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলল মুন। মুনের সবচেয়ে পছন্দের কবিতা ছিল রবিবার। বেশ সুন্দর একটা কবিতা ছিল। মুনের কণ্ঠে কবিতাটা যেন জীবন্ত মনে হলো। এখনো অনেক বাকি আছে। তার মধ্যে বীর আর নীরের একটাই কথা, তারাও চিরকুট তুলবে, কিন্তু তারা কি নাচ গান কিছু পারে? তবুও মানতে রাজি নয় তারা। অবশেষে স্মৃতি বলল, আরে সমস্যা নাই, চিরকুট তুলুক, আনন্দ ভাগ করুক, ওরা মজাই তো হবে। ওদের চিরকুট ছিল পছন্দ মতো। বীর গান গাইবে, নীর নাচবে। সুর ছাড়া খালি গলায় বীর গান গেয়ে উঠলো, আমরা সবাই রাজা, আমাদের ওই রাজার রাজত্বে গানটি। বেশ সুন্দর করে কয়েক লাইন গান তো বীর গেয়েছে, কিন্তু নীর যা নাচলো তাতে পুরো ছাদে হাসির রুল পড়ে গেল। গুলুমুলো হয় দুটো বাচ্চাকে আদুরে আদুরে লাগে। এবার ঋতুর পালা। চিরকুটে গান ছিল লেখা, কি গাইবে ভেবে পাই না। কিছু সময় ভেবে বলল, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দুলা দিয়েছে, গানটি গাইলো। ঋতুর গান শুনে ফায়েজের আর সামনের দিকে যাওয়ার মতো শক্তি নেই। এই প্রথম ফায়েজ ঋতুকে গান গাইতে দেখলো। জীবনেও কোনোদিন শুনেনি ঋতুর গান। এত বছর দূরে ছিল, না শোনার কথা। তবে আজ নিজেকে এলোমেলো লাগছে গানের সাথে। শাওন এর আগেও ঋতুর গান শুনেছে, তবে গুনগুন করে, কিন্তু প্রথম ঋতুকে সামনে থেকে গাইতে দেখে মনটা কেমন যেন করছে। ঋতুর চোখ বন্ধ করে নিজের মতো গেয়ে যাচ্ছে। হুট করে মন ফায়েজের দিকে চোখ যেতেই চিল্লিয়ে উঠলো। তারপর বলল, আরে ফায়েজ ভাইয়া। ফায়েজ ভাইয়া শব্দটি কানে যেতেই থেমে গেল গলা, কেঁপে উঠলো শরীর। ঋতু চট করে চোখ খুলে তাকালো, মনের দৃষ্টি অনুসরণ করে। ফায়েজ তখনও ঋতুর দিকে তাকিয়ে আছে। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য নেই ঋতুর, তাই সরিয়ে নিল। কিন্তু ফায়েজের পাশে যে শাওন ভালোবাসার দৃষ্টিতে চেয়েছিল তা আর দেখলো না ঋতু। সে দুটো চোখ ঋতুর দৃষ্টি বাহিরে অজানা পাতায় রয়ে গেল। ফায়েজরা এসে বসলো। নীল মুনের মাথায় টুকা দিয়ে বলল, কি করছিস তোরা সবাই এখানে? তারপর বলল, উফ ফায়েজ ভাইয়া, মারলে কথা বলবো না তোমার সাথে। ফায়েজ বলল, ভাইয়া এই পেতনিকে আরো দুটো দাও, চমও বসে আছি কিন্তু আমাকে চিরকুট দিচ্ছে না। মুন বলল, দিব কেন? দিলে তো গান উঠলে গাইতি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। মুনের কথা শুনে আরেকবার হাসির রুল পড়ে গেল। এভাবে লজ্জা দেয় রিক মুখ কালো করে সাকিবের পাশে বসলো, কিন্তু সেখানেও শান্তি মিলল না। সাকিব হাসতে হাসতে বলল, তোমার বান্ধবীর নাম ললিতা নাকি রিক? তা ব্যথায় মলম দিয়েছিস? আবারও হাসির শব্দ হলো। রিক অসহায় হয়ে সবার দিকে তাকালো। এমনকি ফায়েজ ভাইও মুচকে হাসলো। ইজ্জত সব এক চুটকিতে ধূলিসাৎ করে দিল মন। তারপর বলল, ভাইয়া তোমরাও খেলো না, মজা হবে। মনের সাথে একসাথে সবাই বলে উঠলো। ফায়েজ ভাইয়া অনেক বছর বাইরে ছিল, আজ আড্ডায় ভাইয়া গান শোনাবে। ফায়েজ না বললেও ঋতুর দিকে চোখ যেতেই গিটার হাতে নিল। তারপর একটি হিন্দি গান শোনালো। এটুকু গাইতেই সকলে ফায়েজ ভাই করে চিল্লাই উঠলো। ফায়েজ ভাই গিটার রেখে দিয়ে বলল, গান আমার ধরা হয় না, তবে তোমাদের সাথে একটু সময় কাটালাম আর কি। পকেটে থাকা যন্ত্রটা ভীষণ ডাকছে। কেউ একজন কল দিতে দিতে এদিকে মনে হয় মরে যাবে। অন্য কোনো দিন গান শোনাবো। মন খারাপ হয়ে গেল সবার। ফায়েজ ভাইয়ের কণ্ঠটা জাস্ট অসাধারণ, কিন্তু এই মোবাইল আর আসার সময় পেল না। মন খারাপ করে খেলা এখানেই শেষ করতে হলো। ঘড়িতে তখন 10টা বাজে। বাচ্চাদের খাবার খাওয়ার জন্য ডাক পড়লো, তাই এটুকুতে শান্তি খুঁজে নেয় ভালো। স্মৃতি আবু ঋতুর গা ঘেসে বলল, ফায়েজ ভাই তো মাশাল্লাহ দেখতে হয়েছে, যদিও বা ছোটবেলায় কিউট ছিল। আফসোস আমি তার 2 মাসের বড়, নয়তো চান্স নেওয়া যেত। কি বলো ঋতু? আমার কান্না পাচ্ছে, কিন্তু আনন্দও হচ্ছে, চান্স নেওয়ার সুযোগ নেই দেখে। কিন্তু যে হারে ভার্সিটিতে মেয়েরা উপচে পড়ে, সেভাবে কাল যে পড়বে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু উত্তর দেওয়ার দরকার, তাই হেসে বললাম, ভালো তো সব হতো, কিন্তু তোমার ভাগ্য নেই আর কি। স্মৃতি বলল, তুমি চাইলে চান্স নিতে পারো, কাজিনদের মতো তো বিয়ে হয়। ঋতু বলল, কি যে বলো না আপু, ফায়েজ ভাই ঠিক করে কথাও বলে না, আর আমি নিব চান্স বলে এক গাল ভর্তি হেসে দিল ঋতু। তারপর বলল, হেসো না সুন্দরী, ছেলেরা কম কথা বললেও রোমান্টিক হয় অনেক। চলে গেল সবাই। শাওন চেয়ে পারলো না ঋতুর সাথে কথা বলতে। তবে কেন জানি শাওনের খটকা লাগছে। ঋতু আবার ফায়েজকে ভালোবাসে না তো? তবে ফায়েজ ঋতুকে ভালোবাসে, সেটাও হওয়ার নয়। এত বছর বাইরে ছিল, ওখানে কি কেউ নেই? এত ভাবনার মাঝে সিজন পাশে বসে বলল, এত কি ভাবো ভাইয়া? আমার মনে হয় তোমার মনের কথা ঋতুকে বলে দাও, যত তাড়াতাড়ি পারো। আর আমি ফায়েজ ভাইয়ের চোখেও কিছু দেখছি, ভুল না করলে এটাকে ভালোবাসা বলা যায়। ছেলেরা মেয়েদেরকে বুঝে। সিজনের কথায় মাথা নেড়ে বলল, তাড়াতাড়ি বলবো, কাল বিয়েটা শেষ হোক। রাত তখন 2টো বাজে। ফায়েজ, সাকিব আর উজ্জ্বল কিছু কেনাকাটা করে প্রায় 1টার দিকে বাসায় ফিরে। তবে নিজের রুমে যেতে গিয়েও যায়নি ফায়েজ। তখন মন আর ঋতু বেঘুরে ঘুমাচ্ছে। দরজা খুলে দেখে মেজাজ খারাপ হলেও ঋতুর ঘুমন্ত মুখ দেখে রাগ হলো না যেন। সযত্নে দরজা লক করে দিয়ে চলে আসলো ফায়েজ।
ফায়েজ। ছাদে সবাই অনেক বছর পর একসাথে হয় গল্প আড্ডায় মেতে উঠলো। সাকিব, উজ্জ্বল আর ফায়েজ সেও আড্ডায় যোগ দিল। এর মধ্যে রাফি বলল, ফায়েজ তুই তো অনেক বছর বলতে প্রায় 13 বছর বিদেশে আসিস, তার সেখানে কোনো রমণীর মাথায় আটকাতে পারলি নাকি সে বাউন্ডুলেই রয়ে গেলি? ফায়েজ হেসে বলল, তা বলতে পারিস, তবে কারো মায়ে কি এত সহজে আটকানো যায়? শাওন হেসে বলল, এই 30 বছর জীবনে কি সত্যি কোনো নারীকে মনে ধরেনি ফায়েজ ভাই? ফায়েজ তাকালো শাওনের দিকে, চোখ মুখে আতঙ্ক। তবে সে যাই হোক, ভাগ্য হয়তো শাওনের জন্য শুভ হয়নি। তারপর বলল, বিদেশি নারীর দিকে তাকানোর সময় কোথায়? আর দেশে কি মেয়ের অভাব নাকি যে বিদেশিনীর দিকে তাকাবো? হঠাৎ সজীব বলল, ফায়েজ কিন্তু এক নারীতে আসক্ত, আবার সে খবর কিন্তু গোপন রয়ে গেল। হঠাৎ সবার মাঝে সজোরে বম ফাটালো সজীব। ফায়েজ বাইরে থাকলেও সজীবের সাথে কথা হয়তো প্রায়। বন্ধুত্বের সম্পর্কের দিক দিয়ে তাদের দুজনের বেশ গভীর বন্ধুত্ব ছিল, তাই এটুকু সজীব জানতো। সিজান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে সে নারী যে ফায়েজ ভাইকে এতটা আসক্ত করার ক্ষমতা রাখে? ফায়েজ বসা থেকে উঠে পকেটে হাত গুজে পিছনে হাঁটা দিল। এক পা দুই পা করে পিছু হতে হতে ছাদের কার্নিশের গা ঘেসে দাঁড়ালো। তারপর আকাশের দিকে চেয়ে বলল, চক্ষু দুইটা কাজল কালো, রূপের ছড়ায় চাঁদের আলো। আজ আকাশে উপরও চাঁদ ছিল। এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে খালি গলায় গান গেয়ে যাচ্ছে ফায়েজ। দুইটা চক্ষু কাজল কালো, রূপের ছাড়ায় চাঁদের আলো। ও যেমন প্রেমের একটা ফাঁদ, আমি কোনো শিকলে বাইন্ধে রাখি এমন রূপের চাঁদ। আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শাওনের দিকে। শাওন হা হয়ে রয়েছে ফায়েজের দিকে। চোখাচোখি হলো দুজনের। একজন ভালোবাসা গোপন রেখে তার রূপের বর্ণনা করছে, অন্যজন হারানো আর পাওয়ার মাঝে ডুবে ডুবে মরছে। আমি কোন শিকলে বাইন্ধে রাখি এমন রূপের চাঁদ? সিজান হাত রাখলো শাওনের কাঁধে। শাওনের চোখে হাহাকার। সিজান শান্ত থাকার কথা বলে ইশারা দিয়ে গেল। শাওন জানে ঋতু যদি রাজি হয় তাহলে ফায়েজ কিছু করতে পারবে না, কিন্তু ঋতুর চোখে ফায়েজের প্রতি যে তৃপ্তিময় ছাউনি দেখেছে, আর সন্ধ্যায় তা কখনো ভুলার নয়। আবারও চোখ বন্ধ করে ফায়েজ ঋতুর খোলা চুলে ছাদের গাছগুলোতে পানি দেওয়ার দৃশ্য ভেসে আসলো। ভেজা চুলে সেদিন ঋতুকে দেখে কয়েক মুহূর্ত থমকে গেছে। যতটা না দূর থেকে ভালোবাসা যায়, ততটা কাছ থেকে এসে না বলা অনুভূতির লড়াই করে যায়। ফায়েজের গান থামার সাথে সাথে সবগুলো চিল্লাই উঠলো। যেহেতু দোতলায় শেষ মাথায় তারা বসে আছে আর ছাদের দরজাও লাগানো, তাই বাইরে তেমন শব্দ যাচ্ছে না। ফায়েজ হেসে আবারও বসলো। উজ্জ্বল পিঞ্চ কেটে বলল, মানুষের উপর বর্ণনা দিতে। ফায়েজ হেসে আবারও বসলো। উজ্জ্বল পিঞ্চ কেটে বলল, মানুষের রূপের বর্ণনা দিতে শিখে গেছে, কিন্তু মনের কথা কত বছর ধরে লুকিয়ে রাখছে কে জানে। শান্ত বলল, আফসোস করিও না উজ্জ্বল ভাই, সে আমার আর তোমার ভাবি হবে। বলেই হা করে হেসে দিল শান্ত। নীল শান্তর মাথায় টুকা মেরে বলল, ফায়েজ ভাইয়ের ব্যক্তিগত জিনিসে নজর দেওয়া নিষিদ্ধ। শান্ত বলল, নজর কেন দেব নীল ভাই? ভাবির দিকে দেবর তাকাবে, এটাই তো নিয়ম। কেন তুমি তাকাবে না? নীল বলল, না রে, সে কপাল আমাদের কারো হবে না। তো বলল, তাকাতে কি দিবে ফায়েজ? আমার তো মনে হয় তখন লুকিয়ে রাখবে। এখন নাম বলে না, তখন কি দেখাবে? ফায়েজ বলল, দেখাবো কেন? আমার জিনিস আমি দেখবো, তোরা কেন দেখবি? ফায়েজের কথায় সকলে ও হো করে চিল্লাই উঠলো। আর এদিকে পান চিপাতে চিপাতে জেরিনের বড় ফুফি বলল, তা আমেনা ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নিলে নাকি বড় লোক পাইয়া আর জানার দরকার নাই? আমেনা বেগম বললেন, না আপা, কি যে বলেন না, খোঁজ নিয়েছি, ছেলে ভালো আছে, খারাপ কিছু পাইনি, মেয়ে সুখে থাকলেই তো হয়। লাবিবার মা জান্নাত বলল, সে তো সুখে থাকবে, ছেঁড়া কাটা ছেড়ে টাকার গতিতে শুবে, সুখ কি কম নাকি? নামটা যতটা সুন্দর ততটাই খারাপ মহিলাটা, স্বামীর যোগ্য স্ত্রী বলা যায় তাকে। আমেনা বেগম বললেন, কি যে বলেন না ভাবি, টাকা কি আর সুখ আনে? লাবিবার মা বলল, সে বাবু তোমরা জানো, টাকা সুখ না আনলে লাবিবার বাপের দেওয়া প্রস্তাব অগ্রাহ্য করে এখানে বিয়ে দিচ্ছ, তাহলে কি আমাদের ধারণা ভুল হয়? হয় না তো? আমেনা বেগম বলল, ভাবি, ভাইজান যার কথা বলেছে ছেলেটা মেট্রিক পাসও করেনি, বয়সও 40-এর উপর, আর আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, বয়সও বেশি না, 26 বছর। সে মেয়ের সাথে এমন একটা বড় ছেলের বিয়ে দেবো, এমন মা তো আমি না। লাবিবার মা বলল, তুমি বাবু কেমন মা জানা আছে, বড় লোক পাইছো দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছো। হঠাৎ জেরিন বলল, জেঠিমা আমরা কি গরিব নাকি? সকলে পিছনে ফিরে তাকালো। জেরিন তখনও নিজের রুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সামনে এগিয়ে এসে সোফায় বসলো। জেরিন আবারও বলে উঠলো, আমার বাপের কথা বাদ দেন, কিন্তু দাদা তো 6 তলা বিল্ডিং করে গেছে, আপনারা বেশ আয়েশে আছেন। জান্নাত বলল, কি বলতে চাও তুমি? জেরিন বলল, বলতে চাইলে অনেক কিছু বলতে বলল, এতদিন যখন বলি নাই, আজও বলল না, কেন পারি না জেঠু? আমরা যেটা অবাক বলল, অধিকারে থাকতে পারি, কারণ যাওয়ার সময় আমাদের 3 জনের নামে লিখে দিয়ে গেছে, তোদের জন্য কিছু রাখেনি। জেরিন বলল, সেটা তো এত বছর ধরে শুনেছি, আদৌ সত্যি কিনা জানি না। জেরিনের জেঠু আবারও বলল, আমেনা, তোমার মেয়ে আমার সত্য মিথ্যা যাচাই করতে আসে? আমেনা বেগম বলল, চুপ কর মা, গুরুজন হয়, এসব বলে না। জেরিনের জেঠু বলল, শাক দিয়ে মাছ ঢাকিও না আমেনা, সব শিখিয়ে এখন সাধু সাজার দরকার নেই। জেরিন কিছু বলার আগে হাত ধরে নেয় আমেনা। জেরিন উঠে চলে যায়। স্বামীর ছবিতে হাত দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আমেনা খাতুন। সে ছোট মেয়ের 7 মাস বয়সে অ্যাক্সিডেন্টে স্বামীকে হারিয়ে 12টা বছরের বেশি সময় চুপ করে যতটা কষ্ট সহ্য করে বেঁচে আছে। একটা দোষ, আমেনা গরিব ঘরের মেয়ে, গ্রামের এক প্রাইমারি স্কুলের হেডমাস্টারের মেয়ে আমেনা, কিন্তু সম্মান থাকলেও ছিল না কোনো অর্থ। আফজাল হোসেন ছিল বড় লোকের ছেলে, ভালোবেসে বিয়ে হয় তাদের, আর সেই খেসারত আজও দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমেনা। প্রথমে না মানলেও আমেনার ব্যবহার দেখে শ্বশুর শাশুড়ি যা একটু ঘরে আশ্রয় দিল, কিন্তু মৌ হওয়ার পর সেটুকু চলে গেছে। প্রথম সন্তান মেয়ে হয়, শাশুড়ির মুখ কালো হয়, উঠতে বসতে হাজারো কথা শুনিয়ে গেল। দ্বিতীয়বার যখন মা হবে, শাশুড়ির এক কথা, ছেলে না হলে আবার আমি আফজালের বিয়ে দিব, আফজালের বংশ না করে আমি ছাড়বো না। কিন্তু আফসোস, সেবারও মেয়ে হয়েছে। শাশুড়ি তার ছেলে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু আফজাল বিয়ে করতে রাজি ছিল না। তখন শ্বশুর জীবিত ছিল না, হয়তো উনি বেঁচে থাকলে স্ত্রীকে সামলিয়ে নিতে পারতো। বাকি 3 সন্তান তোমাকে বুঝিয়ে দিয়ে গেল আমেনাকে বের করে নতুন বউ আনার জন্য। এভাবে কেটে
কেটে গেল মাস। একদিন লাশ হয়ে ফিরে আসলো আফজাল। সকালে মায়ের সাথে খুব ঝগড়া হয়েছে। এক পর্যায়ে আফজাল বলে ফেলে, আমি মরলে তুমি শান্তি পাবে মা, বাচ্চাদের থেকে দূরে করতে কেন উঠে পড়ে লাগলে আমাকে? মাও ছেড়ে দেয়নি, মুখের উপর বলে দিল, যে সন্তান বউর আঁচল ধরে ঘুমোয় সে সন্তান জীবিত থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। সত্যি সেদিন আফজাল লাশ হয়ে এসেছে। দুটো বাচ্চা নিয়ে আমেনা পাগল প্রায়। সন্তানের লাশ দেখে মাও আহাজারি করে উঠল। আল্লাহ যে মায়ের কথা কবুল করবে এভাবে তা তিনি বুঝতে পারেননি। সন্তানের লাশ দেখে অসুস্থ হলেন তিনি, একেবারে প্যারালাইজ, যা মৃত্যুর আগ পর্যন্ত থেকে গেলেন। না পেরেছে বলতে, আর না ছিল হাঁটা চলার শক্তি। আমজাদ সহ বাকি 2 বোন 4 দিনের মাথায় বের করে দেয় আমেনা আর 2 সন্তানকে। অসহায় হয়ে বাপের বাড়িতে যায় আমেনা। অভাবের সংসারে এতজন মানুষের ভরণ পোষণ করতে কষ্ট হয়ে যায় হেডমাস্টার বাবার। আমেনা মেয়ের মুখের দিকে তাকিয়ে চাকরির সন্ধান করে। এক সময় কষ্টও শেষ হয়, তবে ততদিনে বাবা মাও হারিয়ে একা হয়ে যায়। গ্রামে কিছু হবে না ভেবে আবারও শহরে ফিরে আসে আমেনা। নতুন স্কুলে নতুন জায়গায় বেশ ভয়ে থাকলেও আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ায়। কিন্তু স্বামীর অভাব আর প্রিয়জনদের অভাব আজও তার পিছু ছাড়েনি। সকাল হলে একটা মেয়ে বিদায় নিয়ে মেহমানদের খাতায় নাম লিখবে। কতটা সময় পার হয়েছে যে আজ এখনো দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, মেয়েটা যেন সুখে থাকে, তার মতো কপাল যেন না হয়। ভালোবাসায় ভরে থাকুক মেয়েটার জীবন। কম কষ্ট করেনি ছোটকাল থেকে, পড়াশোনায় ভালো হয় হয়তো এত দূর আজ। আর এদিকে নাবিলা বলল, আপনার ব্যস্ততা ইদানিং বেড়ে যাচ্ছে মিস্টার মাহিন। মাহিন বলল, কি বলার আছে তাড়াতাড়ি বলো, আজ অনেক কাজ জমে আছে। নাবিলা বলল, কাব্যিক মানুষ এত কি নিয়ে ব্যস্ত বলুন তো? মাহিন বলল, সেটা তুমি বুঝবে না। নাবিলা বলল, কাল ঋতুর ভাইয়ের বিয়ে, আপনাকেও দাওয়াত দিয়েছে, আসবেন না? মাহিন বলল, না, আসা সম্ভব না, আজ ভোরের ফ্লাইটে আমি সিঙ্গাপুর যাব। নাবিলা বলল, কি আপনি সিঙ্গাপুর যাবেন আর আমি জানি না? মাহিন বলল, আমিও একটু আগে জেনেছি, 2 দিন পর আসবো। এই 2 দিন তোমার সাথে যোগাযোগ করার সুযোগ হবে না নাবিলা। নাবিলা বলল, আমি আপনাকে অনেক মিস করব। মাহিন বলল, এই 1.5 মাসে আমায় এত ভালোবেসে ফেললে নাবিলা? নাবিলা বলল, জানি না, তবে আপনাকে ছাড়া আজকাল শূন্য শূন্য লাগে সব, কোনো কিছুতে যেন স্বাদ পায় না, যেমন লবণ ছাড়া তরকারি। মাহিন বলল, এখন রাখি, সব গুছিয়ে নিতে হবে, আল্লাহ হাফেজ, এনজয় করো বান্ধবীর ভাইয়ের বিয়েতে। নাবিলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দিল ফোন। মন খারাপ করে মাহিনের হাস্যজ্জ্বল ছবির দিকে তাকিয়ে রইল নাবিলা। এই ছবিটাই সেদিন তুলেছিল নাবিলা, খুব মনে ধরায় ছবিটা ওয়ালপেপারে দিয়েছে। হঠাৎ পাশে বসলো ঋষি, তারপর বলল, কি রে এমন মরার মতো বসে আছিস কেন? এ সময় ঋষিকে দেখে চমকালো নাবিলা, তারপর বলল, তুই এ সময়? ঋষি বলল, রুহান আসতে বলেছে। নাবিলা বলল, ও তো বাহিরে। ঋষি বলল, জানি, এসে যাবে এখন। রুহান বলল, এসে যাব না, এসেছি আর। এরপর রুহানের রুমে চলে গেল। নাবিলার এসবে মন নাই। অন্যদিন হলে ঝগড়া বেঁধে যেত, আজকাল গ্রুপ কলেও নাবিলা তেমন আসে না, আবার ঋষির সাথেও ঝগড়াও হয় না। আর এদিকে ফারিহা রাত 3টা পর্যন্ত অপেক্ষা করে শুয়ে পড়লো। আজ কল আসেনি। গত কয়েকদিনের কলে কেমন অভ্যস্ত হয়ে গেছে যেন, কিন্তু আজ না আসার কারণ কি বুঝলো না। তাতে ফারিহার কিছু যায় আসে না, দুঃখ একটাই, আজ ভেবেছে আচ্ছা মতো বকে দিবে, কিন্তু সেটা আর হলো কোথায়? কলও তো আসলো না। ফারিহা তো আর নিজ থেকে কল দিয়ে বকাঝকা করবে না, এমন মেয়ে তো না সে। তার বন্ধু মহলে সে একমাত্র মেয়ে যে খুব শান্ত স্বভাবের, সহজে ঝগড়া বাঁধে না, কারোর সাথে অপরিচিত হলে তো কথাই নেই। তবে সোজা কথা সোজা করে দেয়, কোনো কিছু নিয়ে যেমন আফসোস করে না, তেমন হা হুতাশও করে না। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।